আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। প্রথম ক্লাসে জাস্ট আমরা ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম, আর আজকে আমরা মূলত দেখব একটা আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয় এটা। আর এরপর পুরোপুরি যে আমাদের টার্গেট কোর্স আছে সেটা আমরা শুরু করে দিব। অর্থাৎ এই দুইটা ক্লাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আদারওয়াইজ আমরা বুঝতে পারতাম না যে কিভাবে কি হচ্ছে আর কি। যেহেতু কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন এটা একটু অ্যাডভান্স হবে, দ্যাটস হচ্ছে আমরা বেসিক যেগুলো আছে সেগুলো আমরা জাস্ট একটু টাচ করে গেলাম, কারণ এই অনেকগুলো বিষয় আছে যেটা আমরা পরবর্তীতে ডিসকাশন করব। আর প্রথম দিকে যদি আমরা এই বিষয়গুলো না জানি তাহলে পরবর্তীতে এটা আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে কিছুটা বুঝতে আর কি। দ্যাটস ওয়াই প্রথম দুইটা ক্লাস এটা যদিও ইন্ট্রোডাকশন, ফুললি ইন্ট্রোডাকশন না, এটা অ্যাকচুয়ালি অন্য একটা কোর্সের একটা বড় অংশ। এটা হচ্ছে আমাদের পেজ। আপনারা এখানে আসবেন, এখানে আসলে হয়তো বেশ কিছু দেখতে পারবেন বিভিন্ন কোর্স টোর সম্পর্কে বা বিভিন্ন পোস্ট দেওয়া আছে, যাই হোক। আর আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর ওইখানে বেশ অনেক লেকচার পেয়ে যাবেন, সেগুলো আপনারা একটু দেখবেন, এগুলো দেখলে হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে আপনাদের এটা হচ্ছে মূলত রিভিউ অপশনটা, এখানে এসে রিভিউটা করবেন। আপনাদের গত ক্লাসে আমরা যা শিখিয়েছিলাম তার একটা স্লাইড দিয়েছি, ওই স্লাইডটা একটা ফুল কোর্সের, বাট আপনাদের ওইটা দেওয়া হয়েছে যাতে করে আপনারা ওটা অ্যাটলিস্ট পড়তে পারেন, পড়লে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, না বুঝলেও প্রবলেম নেই, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে প্রায় অলমোস্ট প্রতিটা জিনিসের শর্ট ক্লাস বা লেকচার পেয়ে যাবেন, সেগুলো যদি আপনারা দেখে নেন আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। আজকে আমরা মূলত আর্টিকেল রাইটিংয়ের উপরে একটু জোর দিব, অর্থাৎ কিভাবে একটা আর্টিকেল আপনি লিখবেন, কোন কোন টুলগুলো ইউজ করবেন। আর্টিকেল লেখার আগে আপনাদের একটু বলি আমি কিছু কথা। দেখেন, আর্টিকেল বা একটা রিসার্চ পেপার আপনারা কয়েকভাবে লিখতে পারেন। এক হচ্ছে ট্রেডিশনাল প্রসেস, টাইপ করে করে। আরেকটা হচ্ছে ডিফারেন্ট টুল আছে এগুলো। বর্তমানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে টাইপ করে লেখা এটা খুব একটা হয় না, কারণ এটা অনেক বেশি টাইম কনজিউমিং। আর এটা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে, ভুল আর পসিবিলিটি অনেক বেশি থাকবে। এটা আগে একটা সময় ছিল তখন লেখা হতো, বাট এখন আপনারা লেখার জন্য অনেক টুল পাবেন, অনেক সফটওয়্যার পাবেন। এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে খুব ফাস্ট কাজ আপনারা করতে পারবেন, আর কাজের যে এরর বা মিস্টেক এই জিনিসটাকে অনেক বেশি মিনিমাইজ করা পসিবল। That's why I always recommend that just you should use the essential tool. এগুলো যদি আপনারা ইউজ করেন কাজের ভুল কম হবে, অনেক ফাস্ট করতে পারবেন, আর কোয়ালিটি খুব ভালো মেনটেন করতে পারবেন। তবে পুরোপুরি আপনাদের উচিত না একটা টুলের ওপর নির্ভরশীল হয়ে যাওয়া। আপনারা তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারেন, তার কাছ থেকে হেল্প নিতে পারেন, বাট ফাইনালি আপনাকে কিন্তু ম্যানুয়ালি কাজটাকে হ্যান্ডেল করতে হবে বা এডিট করতে হবে। আর আপনারা যদি এটা না করেন, অর্থাৎ পুরোপুরি টুল নির্ভর হয়ে যান, তাহলে কিন্তু প্রবলেম। আপনাদেরকে আজকে ক্লাসের শুরুর দিকে আমরা একটা সফটওয়্যারের কাজ দেখাবো, বায়োরেন্ডারের কাজ। এরপর এটাকে আমি এই জায়গা থেকে করে দেব, মানে রিমুভ করে দিব, তাহলে নেট কানেকশনটা ভালো থাকবে। এরপর আমরা আর্টিকেলে ঢুকে যাব, কারণ আর্টিকেল লিখতে হলে আমাদের বায়োরেন্ডারের হেল্প নিতে হবে যে কোনো ধরনের বায়োলজিক্যাল ফিগার ড্র করার জন্য। এছাড়াও বেশ কিছু টুল আছে যেটা আমরা দেখাবো। কারো কোনো কোশ্চেন? ওকে, ফার্স্ট এটা হচ্ছে বায়োরেন্ডার সফটওয়্যার। আপনাদের উচিত এটা প্রিমিয়ামটা ইউজ করা, বাট এটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড। বাট প্রবলেম হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ। জাস্ট ইউ কান্ট বাই দ্য সফটওয়্যার বিকজ আই নো দ্যাট ইউ আর স্টুডেন্ট স্টিল, ওকে? জাস্ট ইউ কান্ট বাই দিস because of this is highly expensive. Like if I want to buy this for 1 year, আপনি যদি এটা 1 বছরের জন্য কিনতে চান আপনাকে অলমোস্ট 60,000 টাকার মতো খরচা করতে হবে। সো এটা পসিবল না, রাইট? সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট, ওদের একটা আইডিয়া আছে, স্টুডেন্ট অপশন আছে, ওইটা আপনারা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে অ্যারাউন্ড 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, 25,000 টাকা হয়তো লাগবে ইয়ারলি। আর যদি এমনি কয়েক মাসের জন্য কিনতে চান অনেক রিসেলার আছে, তাদের কাছ থেকে কিনতে পারেন। যাই হোক, এটা আপনাদের প্রয়োজন মতো কিনবেন। তবে আপনারা যদি চান ফ্রি, সো এটা ইউজ করতে পারেন।
যেমন যখন আমাদের ছিল না তখন আমরা ফ্রিটা ইউজ করেছিলাম। এখনও এটা আমার নিজের না, আমি একজনের কাছ থেকে নিয়ে ইউজ করছি। যাই হোক, সো আমরা কি বুঝতে পারলাম যে বারেন্ডার সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার বা ওয়েবসাইট যার মাধ্যমে আমরা যে কোনো ধরনের বায়োলজিক্যাল ফিগার ড্র করতে পারি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের উচিত প্রিমিয়ামটা ইউজ করা, কারণ সেক্ষেত্রে আমরা এক্সট্রা অনেকগুলো বেনিফিট পাবো এই জায়গা থেকে। আর আমরা যদি ফ্রিটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের বেশ কিছু লিমিটেশন আছে, সেগুলোকে ফেস করতে হবে। ওইটাকে ওভারকাম করা যায়, এটা টেকনিক্যালি এক একজন এক একভাবে করে, বাট ডিপেন্ড করে। আপনি যদি খুব কম কাজ করেন সেক্ষেত্রে ফ্রিটা ইউজ করতে পারেন। কয়েকটা ইমেল হয়তো আপনাকে তাহলে চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে, কারণ ফ্রিটাতে এখন পর্যন্ত 4টার বেশি মেবি ফিগার ড্র করা যায় না। সেক্ষেত্রে আপনাকে ফিগার ড্র করতে হবে, ওটাকে ডিলিট করে দেন আবার ড্র করতে হবে, ওটাকে সেভ করতে হবে, দেন ডিলিট করে আবার ড্র করতে হবে। সো এটা একটা প্রবলেম। যাই হোক, আপনার কাজ যেহেতু কম সেক্ষেত্রে আপনি ফ্রিটা ইউজ করতে পারেন। এখন আমরা আসি যে প্রিমিয়ামটা বা বারান্ডা সফটওয়্যার আমরা কীভাবে ইউজ করি। দেখেন, প্রথমে আপনার কাজ হচ্ছে লগ ইন করা। লগ ইন করার পর আপনার এর ভিতরে ঢুকবেন, আপনার যে আইডি পাসওয়ার্ড আছে এটাতে ঢুকবেন। ঢোকার পর একটা পেজ নেবেন বা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের ভিতরে পেজ আছে, পেজ নেবেন। পেজ নেওয়ার পর এইরকম হচ্ছে একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর এখানে বেশ কিছু অপশন আছে, যেমন প্রথমে এখানে সার্চ বার আছে, আপনি এখানে সার্চ করবেন, যেমন আপনি কী চান, হার্ট অথবা হচ্ছে কিডনি বা যে কোনো একটা কিছু, বা ক্যান্সার বা নিউরোসায়েন্স বা অ্যালজিমার ডিজিজ, আপনি যা চান জাস্ট এখানে এটা লিখে সার্চ করবেন। সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে কিডনি, ওকে, আমরা এখানে লিখলাম, দেখেন এই জায়গায় কিডনি চলে আসছে। এখানে অলে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আইকন এবং টেমপ্লেট সবগুলো চলে আসবে। আর এটা যদি হচ্ছে আপনার আইকনে দেন শুধু আইকন আসবে, আর যদি টেমপ্লেট দেন তাহলে টেমপ্লেট আসবে। আইকন হচ্ছে এই ছোট ছোট যেগুলো আছে এগুলোকে আমরা আইকন বলি, আর টেমপ্লেট বলি একদম কমপ্লিট ফিগার যেটা সেটা। যেমন এই জায়গা থেকে যদি আমরা আইকন দিই, দেখেন এখানে কোনো বড় ফিগার নেই, সবগুলো পার্ট আছে। আর এই জায়গা থেকে যদি আমরা টেমপ্লেট দিই তাহলে এক্ষেত্রে সব বড় বড় ফিগার আছে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে এই জায়গা থেকে আপনি একটা ফিগার নেবেন, দেন আপনি আপনার নিজের মতো করে নিজের স্টাডি অনুযায়ী এটাকে ডিজাইন করবেন, বাট কখনোই ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। যেমন আমি এই জায়গা থেকে এইটা চাই, জাস্ট আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো, এখানে টান দিব, এখানে চলে আসবে। এরপর এটাকে চাইলে বড় ছোট করতে পারবো, চাইলে এটার প্রতিটা যে পার্ট আছে এই পার্টগুলোকে আমি সেপারেট করতে পারবো। এরপর আপনি যদি চান এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সো নর্মালি যে কালার থাকে এটাই খুব ভালো কালার, সুন্দর দেখায়, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের একটা কম্বিনেশন থাকে এখানে। এরপর দেখেন এটা আনগ্রুপ করা, এটা আনগ্রুপ করতে বলতেছে, এটা গ্রুপ করা আছে। আপনি যদি চান প্রত্যেকটা পার্টকে সেপারেট করতে পারেন, সেক্ষেত্রে জাস্ট এখানে আনগ্রুপ করবেন। এখন এখানে প্রতিটা পার্ট কিন্তু সেপারেট হয়েছে, আপনি চাইলে এখন এটাকে দেখেন, চাইলে এটাকে রিমুভ করা পসিবল হচ্ছে, ওকে। সো আমরা চাই না আসলে এটা করতে, সো কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় এটা নিয়ে যাচ্ছে। এরপর এখানে আর বেশ কিছু অপশন আছে, আপনারা এটা দেখবেন, ক্রপ করতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন। আপনাদের কাজ করা শেষ হলে আবার এটাকে একসাথে সিলেক্ট করবেন, এরপর গ্রুপ করে দিবেন, তাহলে এটা একটা ইমেজে কনভার্ট হয়ে যাবে। এটা গেল হচ্ছে সার্চ যে অপশন আছে এটা। আর যদি টেমপ্লেট নিতে চান সেমভাবে জাস্ট এই জায়গা থেকে ক্লিক করবেন অথবা টেনে নিয়ে আসবেন, তাহলে এটা চলে আসবে। এরপর আপনি আপনার মতো করে এটাকে এডিট করবেন। হয়তো এই জায়গা থেকে আপনি একটা সিগন্যালিং পাথওয়ে অ্যাড করবেন, হয়তো কিছু ফ্যাক্টর অ্যাড করবেন, কিছু প্যারামিটার অ্যাড করবেন, ডিপেন্ড করে আপনার স্টাডি কেমন হবে এটা। এরপর দেখেন এই যে এখানে যে বড় ইমেজটা আমরা নিয়েছি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। এই যে এখন আপনি যদি চান এই প্রত্যেকটাকে ধরে ধরে কিন্তু এডিট করতে পারেন একই সেমভাবে, জাস্ট এটাতে ক্লিক করা অবস্থায় থাকবেন, এরপর আনগ্রুপে যাবেন, এরপর প্রতিটা পোর্শন সেপারেট হয়ে যাবে। আপনার কাজ যেটা চান জাস্ট এটাকে আপনি ধরে এডিট করবেন, কালার করতে পারেন, এরপর বোল্ড করতে পারেন, যেটা আপনার দরকার হয় জাস্ট ওইটা এভাবে করবেন। আই থিঙ্ক এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, ভেরি সিম্পল। আপনি চাইলে জায়গা থেকে অনেক এডিট করতে পারেন বা খুঁজে খুঁজে নিয়ে এসে এখানে অ্যাড করতে পারেন। এরপর এখানে আপলোড আছে, আপনি যদি চান বাইরে থেকে কোনো একটা ইমেজ এখানে আপলোড করতে সেটাও করতে পারেন, বাট রেকমেন্ড হচ্ছে বাইরে থেকে দরকার নেই আপনার কোনো ইমেজ এখানে আপলোড করা, কারণ অনেক সময় এটা কপিরাইট ফ্রি থাকতে পারে, আবার নাও থাকতে পারে, হয়তো এটা অন্য কারো একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হতে পারে, বাট আপনি তো বুঝবেন না, আপনি তো ওই জায়গা থেকে জাস্ট কপি করে নিয়ে আসবেন। সো আপনার জন্য এটা প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই সাজেশন হচ্ছে
খুব বেশি দরকার না হলে আপনারা কখনো বাইরে থেকে কোনো ফিগার নিয়ে আসবেন না। তাছাড়া বাইরে থেকে যখন ফিগার নিয়ে আসবেন ওইটার সাথে এই ফিগারগুলো ম্যাচ হয় না, কারণ এই ক্ষেত্রে আপনার রেজুলেশনের বিষয় থাকে। এই বারোইন্ডার তার নিজস্ব একটা টেমপ্লেট আছে, একটা স্ট্রাকচার আছে, ফরম্যাট আছে, সেটার সাথে বাইরেরটা কিন্তু ম্যাচ হবে না। দ্যাটস ওয়াই অ্যাভয়েড করবেন বাইরে থেকে ফিগার আপলোড করার ক্ষেত্রে। এরপর টেক্সট, আপনি যদি চান কোনো কিছু লিখবেন জাস্ট টেক্সটে ক্লিক করবেন, করার পরে যেখানে একটা বক্স ওপেন হবে, এরপর আপনি আপনার মতো করে এখানে লিখবেন। যেমন আমি এখানে কিডনি লিখলাম, বা এখানে আর যা লেখা দরকার আপনি ওইটাভাবে লিখতে পারবেন। এরপর চাইলে এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন, কালার করতে পারেন। বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেমনটা করতে পারি ওরকম অনেকটা এখানে এডিট করা যায়। এরপর সাইজ বড়সড় করা যাবে, যাক এটা আপনারা দেখে নেবেন। এরপর লাইনের ক্ষেত্রে দেখেন এখানে অনেক ধরনের লাইন আছে, আপনার যেটা লাগবে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন, বা এই জায়গাতে ক্লিক করবেন, ওইটা সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে লাইন আছে, অ্যারো আছে, ইনহিবিটর আছে, ডট আছে, নিউরন আছে, সার্কুলার আছে, ব্র্যাকেট আছে, কাস্টম আছে। কাস্টম মিনস হচ্ছে আপনি যদি নিজে নিজে এটাকে এডিট করতে পারবেন। এই যে এখানে পেন্সিল আইকন আছে, নিজে নিজে একটা কিছু ড্র করতে পারবেন এই ক্ষেত্রে পেন্সিল দিয়ে। ওকে, এরপর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আছে, যেটা লাগবে জাস্ট আপনি শেপটা এখানে নিয়ে ইউজ করতে পারবেন। আবার চাইলে শেপের ভিতরে কোনো কিছু লিখতে পারবেন, ওইটাকে কালার করতে পারবেন। অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ড আছে বা এমএস ওয়ার্ড বা এমএস যে পাওয়ার পয়েন্ট আছে, এখানে যেভাবে আপনারা করতে পারেন কাজ, অনেকটা ওইভাবে করতে পারবেন। এরপর এখানে অ্যারো আছে, এখানে কাস্টম আছে, চাইলে নিজের মতো করে করতে পারেন। যে এখানে দেখেন কাস্টমের এখানে যে পেন্সিল আইকনটা আছে বা ফ্রি ড্রয়িং, এটা ইউজ করতে পারেন। একইভাবে এখানে টেক্সট শেপ আছে, চাইলে এটাও আপনি নিতে পারেন। এরপর টেবিল অ্যাড করতে পারেন, গ্রাফ অ্যাড করতে পারেন। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু আগে ছিল না, কারণ আমরা জানি লাস্ট 4 and 5 ইয়ার্স ধরে অনেক বেশি এআই কিন্তু প্র্যাকটিস হচ্ছে। লাইক চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, পারপ্লেক্সিটি আছে, এরপর হচ্ছে আপনার ক্লাউড আছে বা ক্লাউড যেটা আমরা বলি, মানুষ আছেন। তাছাড়া আর অনেকগুলো আছে যেগুলো নর্মালি অ্যাজ ইউজুয়াল ইউজ হচ্ছে। তো এমন চায়নার জন্য আছে ডিপসিক। এই প্রত্যেকটা ভালো, এক একটা স্পেসিফিক কাজের জন্য, টাস্কের জন্য এক একটা হচ্ছে ভালো। সো ফিগার ড্র করার জন্য কিন্তু এরকম অনেকগুলো আমরা জানি এআই আছে, যেমন মিড জার্নি থেকে শুরু করে অনেকগুলো আছে। সো আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন, তবে অবশ্যই সেটাকে ডিরেক্ট ইউজ করা যাবে না। ওই জায়গা থেকে আপনি একটা আইডিয়া পাবেন, দেন ওইটাকে আপনি অ্যাপ্লাই করবেন। আর এই ক্ষেত্রে আপনি যদি চান সরাসরি এআই ইউজ করতে পারেন। এই মডেলটা বারেন্ডার তার নিজস্ব, এটার সাথে কানেক্ট করা। সো এখানে আপনি চাইলে অনেক হাই কোয়ালিটি ফিগার ড্র করতে পারবেন না এআই দিয়ে। এখানে জাস্ট সিম্পল ফ্লো চার্ট এগুলো করা যায়। এগুলো এই অপশনটা আগে ছিল না। লাইক আপনি যদি আজকে থেকে আর 2 বছর আগে আমাদের এইটার উপরে যে ভিডিওগুলো আছে সেটা যদি দেখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা খুঁজে পাবেন না। যাক, সো এখানে এই যে অপশনটা আছে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপর এখানে মোড়ে যাবেন, বেশ কিছু অপশন পাবেন। দেন আপনারা এই জায়গা থেকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। সাপোজ ফিগারটা হচ্ছে আপনার ড্র করেন, ড্র করার পর এই জায়গায় একটা নাম দিবেন সুন্দর একটা, যেমন এটা হচ্ছে কিডনি যদি আমরা লিখি, বা আপনার যে নাম আছে ওইটা কিডনি 1 2 3 এরকম করে আপনি এটা করবেন, নাম দিবেন। এরপর এন্টার ক্লিক করলে বা বাইরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর এটা হচ্ছে ফোল্ডার নেম। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার ফিগারটা যদি আপনার ড্র হয়ে যায়, এরপরের কাজ হচ্ছে পুরো ফিগারটাকে ধরে বা Ctrl+A দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এই জায়গা থেকে গ্রুপ করে দিবেন। গ্রুপ করার পর এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবেন, যেমন উপরে নিচে ডানে বা সব ঠিক আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি এটা ঠিক আছে। এরপর যখন এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর দেখেন এই জায়গা থেকে আপনি যদি চান যে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করবেন, সেক্ষেত্রে যে ক্যানভাস কালারে যাবেন, যাওয়ার পর এই জায়গা থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। তবে আপনি এমন একটা কালার পিছনে দিবেন যেটা একদম লাইট, একদম হালকা, যাতে করে আপনার টেক্সটগুলো খুব ভালো মতো বোঝা যায়। অথবা আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে পারেন। মোস্ট অফ দ্য টাইম আমরা হোয়াইট রাখি, বাট আপনি যদি চান সেক্ষেত্রে এটা হালকা একটা কালার দিতে পারেন। বাট আপনি যদি এখানে একটা ডিপ কালার দেন তাহলে কিন্তু খুব বাজে দেখাবে। ওকে, যেমন আমি যদি এই জায়গা থেকে দেখেন এটা দিচ্ছে, এটা কিন্তু খুব বাজে দেখাচ্ছে, তাই না? বাট আমি একদম হালকা একটা কালার দিচ্ছি যেটা এখন এটা ভালো দেখাচ্ছে, গুড লুকিং।
সো কালারের ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। এরপর আপনি যদি চান এখানে মাল্টিপল পেজ সেটা নিতে পারেন। এখানে আরও বেশ কিছু অপশন আছে, জাস্ট আপনাদের কাজ হচ্ছে একটু দেখা। আপনি ফ্রিটা ইউজ করলে হয়তো এত অপশন পাবেন না একসাথে, বাট আপনার কাজ চালিয়ে নেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আপনি পেয়ে যাবেন। সো এইভাবে হচ্ছে ফিগারটা ড্র করবেন। ড্র করার পর আপনার কাজ কি এটাকে সেভ করা, তাই না? বাট একটা সুবিধা আছে বারান্ডার ভেতর, সেটা হচ্ছে আপনাকে কষ্ট করে কোনো কিছু সেভ করতে হবে না। আপনি যখন কাজ করবেন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সো কোনো কিছু নতুন করে আর সেভ করতে হয় না। সো এটা যেহেতু সেভ করা হয়েই গেছে, সেক্ষেত্রে এই জায়গাতে 3 ডট যেটা আছে এখানে যাবেন। যাওয়ার পর এই জায়গা থেকে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। যখন এক্সপোর্টে ক্লিক করবেন এরপর ফাইল টাইপ আসবে, বেশ কিছু অপশন আসবে। এই জায়গা থেকে পিএনজি দেওয়া থাকবে বাই ডিফল্ট। আপনাদের কাজ হচ্ছে জেপিজি যেটা আছে এটা সিলেক্ট করবেন। বাট আপনারা যদি পিএনজি চান সেটাও করতে পারেন, বাট রেকমেন্ড হচ্ছে জেপিজিতে কনভার্ট করে নেওয়া বা এই ফাইল টাইপ দিয়ে সেভ করা বা ডাউনলোড করা। এরপর এখানে বাই ডিফল্ট এখানে যা আছে তাই থাকবে, এটা আপনাকে চেঞ্জ করতে হবে না। এটা গুরুত্বপূর্ণ, রেজুলেশন, আপনি কত রেজুলেশন এটাকে ডাউনলোড করতে চাচ্ছেন। দেখেন হাই রেজুলেশন ফর প্রিন্টের জন্য তারা কত বলছে, 300 DPI হাই রেজুলেশন ফর প্রিন্ট। বাট আমরা তো এটা প্রিন্ট করতে চাই না, আমরা তো চাই এটা জার্নালের জন্য। দ্যাটস আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে 600 DPI, তার মানে এটা থেকে ডাবল হচ্ছে তার রেজুলেশন। সো এক্সট্রা হাই রেজুলেশন ফর সাম জার্নাল, বাট আমরা এইটা সিলেক্ট করব, বাকিগুলো করব না। আর আপনি যদি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে 72 DPIটা পাবেন, যেটা হচ্ছে লো রেজুলেশন ফর ওয়েব, অর্থাৎ ওয়েবসাইটের জন্য হচ্ছে এটা। আর ফ্রিটা ইউজ না করে যদি প্রিমিয়াম ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো রেজুলেশন পাবেন, 600 DPI এটা। সো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপর পাবলিকেশন পারমিশন, অবশ্যই আপনাকে এটা ক্লিক করতে হবে, কারণ আপনি তো এটা ইউজ করে কোনো একটা জার্নাল পাবলিকেশন করবেন। সো আপনার এটা দরকার হতে পারে। এই যে এখানে আপনার লাইসেন্স যদি কখনো দরকার হয় তাহলে এই ক্ষেত্রে লাইসেন্স নিতে পারেন, বাট আপনি যদি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে লাইসেন্সের অপশনটা থাকবে না। ইন ফিউচার হয়তো তারা দিতে পারে, বাট তারা দেয় না। জাস্ট এটা সিলেক্ট করার পর এখানে এক্সপোর্ট করবেন, ফিগারটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, হচ্ছে এটা। রেজুলেশন খুব হাই, 3.5 MB। দেখেন ফিগারটা কত সুন্দর লাগছে, অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, রাইট? এটা রেজুলেশন কতটা হাই জাস্ট আপনাদের একটু আমি ওপেন করে দেখাচ্ছি। এই জায়গা থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এখনো লেখাটা কিন্তু ফেটে যায়নি। এটা আরও করা যাবে, দেখেন এটা অনেক পর্যন্ত করা যাবে। এখন কিছুটা হচ্ছে ফেটে যাচ্ছে লেখা, কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়েছে, রাইট? অর্থাৎ দেখেন আমরা যদি এইটা একটু দেখা ট্রাই করি, এই যে রেড কালার যেটা আছে এটা দেখেন আমরা কত বড় করতে পারছি। দ্যাটস ওয়াই হচ্ছে এই রেজুলেশনটা হচ্ছে দরকার আছে। যাক, এইভাবে হচ্ছে আপনাদের কাজ ফিগার ড্র করা, অর্থাৎ যখন আপনারা কাজ করবেন প্রজেক্টে বা থিসিসে বা কোনো জার্নাল পেপারের জন্য অবশ্যই আপনাদের উচিত বারান্ডার ইউজ করা। অন্য অনেক ধরনের টুল থাকতে পারে, বাট সবচেয়ে প্রফেশনাল, সবচেয়ে বেস্ট আপনি ফিগার কোয়ালিটি পাবেন বা টেমপ্লেট পাবেন সেটা হচ্ছে বারান্ডা সফটওয়্যার, বিকজ এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। সো আপনারা একদম নির্ভয় এটা ইউজ করতে পারেন। আর অবশ্যই আপনাদের উচিত এটাকে নিজের মতো করে এডিট করে নেওয়া, সরাসরি টেমপ্লেট ইউজ না করা। আমরা এটা ইউজ করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, ওকে, যাতে আমাদের সময়টা কম লাগে। এই ছিল হচ্ছে বারান্ডা সফটওয়্যার। আমাকে একটু বলেন তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে দেন হচ্ছে আমরা আর্টিকেল রাইটিংয়ের ওই দিকে চলে যাব। এনিওয়ান? ওকে, ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নেই, সো আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমরা একটা আর্টিকেল কীভাবে লিখতে হয় এটা আমরা দেখব। সো প্রথমে আমরা প্রথমে হচ্ছে আমরা বারান্ডাটা দেখিয়ে নিলাম ফিগার কীভাবে ড্র করতে হয়, কারণ আপনি তো ফিগার অ্যাড করবেন আপনার পেপারের ভিতর, রাইট? আমরা যখন নাকি কোনো একটা রিসার্চ পেপার লিখবো আমাদের প্রথম কাজ হচ্ছে ইনফরমেশন খুঁজে বের করা। ইনফরমেশন খুঁজে বের করার জন্য অনেকগুলো সাইট আছে, গুগল স্কলার আছে, পাবমেড আছে, রিসার্চ গেট আছে, সায়েন্স ডিরেক্ট আছে, এছাড়াও অনেকগুলো আছে। আপনারা যদি চান সেগুলো ইউজ করতে পারেন, বাট সবচেয়ে বেশি ইউজ করা হয় গুগল স্কলার। সো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। গুগল স্কলারে যাবেন, যাওয়ার পর এই যে এইটা দেখতে অনেকটা এরকম, এটা কখনো চেঞ্জ হতে পারে তার ইন্টারফেস। আপনাদের একটু বলে দিচ্ছি আমি, গুগল আর গুগল স্কলারের মধ্যে ডিফারেন্স আছে।
ডিফারেন্সিয়েট হচ্ছে গুগল, যেখানে আপনি সব কিছু পাবেন, অর্থাৎ আপনি যখন কোনো কিছু সার্চ দিবেন গুগল আপনাকে সব কিছু দিবে। এটা জার্নাল পেপার দিবে, তারা নিউজ লেটার বা নিউজ পেপার দিবে, তারা উইকিপিডিয়া দিবে, তারা কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন আনবে, তারা ব্লগগুলোকে নিয়ে আসবে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনার সামনে শো করবে। বাট প্রবলেম হচ্ছে আমরা যখন একটা সায়েন্টিফিক আর্টিকেল লিখতে চাই আমাদেরকে অথেন্টিক ইনফরমেশন দরকার হয়। একজন ব্লগার সে হচ্ছে কোনো একটা ব্লগ লিখেছে বা একটা নিউজ পেপার তার একটা কিছু নিউজ করেছে, ওইটা আমাদের দরকার হয় না। আমাদের দরকার এমন ইনফরমেশন যেটা কিনা অথেন্টিক, আর এটা হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটিতে মানে এস্টাবলিশ। ওকে, সো ওই ধরনের ইনফরমেশন হচ্ছে আমাদের দরকার হয়, আর এগুলোকে বলা হয় মেইনলি জার্নাল পেপার বা রিসার্চ পেপার। আর এগুলো আমরা পাই শুধুমাত্র গুগল স্কলারে, নট গুগলে। সো গুগল স্কলারে এসে আপনি যখন সার্চ করবেন তখন এখানে যত ধরনের পেপার পান সবগুলি কিন্তু জার্নাল পেপার। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, জাস্ট ইউ নিড টু সার্চ ফ্রম হিয়ার অ্যান্ড কালেক্ট ইউর ইনফরমেশন। ওকে, এখন আমাকে আপনার একটা টপিক দেন যেটার উপর আমি আপনাদেরকে করে একটু দেখাতে পারি। যে কেউ আমাকে হচ্ছে জাস্ট একটা টপিক বলেন, যে কোনো টপিকের উপর হতে পারে এটা। এনিওয়ান, কে কোন বিষয় নিয়ে কাজ করতে চান ওইটা বললো তো আমি এখানে আপনাদের একটু করে দেখাতে পারি, তাই না? আপনারা হচ্ছে জাস্ট একটা টপিকের নাম বলেন যে কোনটার উপরে দেখতে চান। The anti-inflammatory activity of Ficus drupaceae leaf extract. আচ্ছা, এত বড় তো আসলে প্রবলেম। প্রবলেম বলতে হচ্ছে আপনি একটু কষ্ট করে লিখে দিতে পারেন। আর জাস্ট শেষের অংশটা হচ্ছে যে প্লান্টের নাম মেবিটা বলেছেন সায়েন্টিফিক নেম, ওইটাকে জাস্ট কমেন্টে একটু লিখে দেন। এই যে আপনাদের এখানে যাওয়ার পর এখানে কমেন্ট লেখা যায়, এই যে এখানে এখানে কমেন্ট লেখা যায় চ্যাট উইথ এভরিওয়ান, এখানে যান, যাওয়ার পর একটু লিখে দেন, পরে আমি আপনাকে একটু খুঁজে দেখাচ্ছি। সাপোজ আপনি বলেছেন এন্টি ইনফ্লামেটরি, এন্টি, ওকে, সাপোজ ধরে নিচ্ছি আপনি এই যে প্লান্ট আছে প্লান্টের যে এন্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি এটা দেখতে চাচ্ছেন, রাইট? ওকে, প্রবলেম নেই। আচ্ছা, এটা তো ঝামেলা হয়ে গেল। এখন ভিপিএন চেঞ্জ করতে হবে আমাকে। সো ভিপিএন চেঞ্জ করলে পুরো ক্লাস কেটে যায় কিনা আমি অ্যাকচুয়ালি জানি না, বাট আই উইল ট্রাই। ওকে, জায়গা থেকে ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখেন, যখন আপনারা গুগল স্কলার সার্চ করবেন আপনারা ট্রাই করবেন জাস্ট কিওয়ার্ডগুলো লিখে সার্চ করার জন্য, আর আজে বাজে কথা লিখবেন না। আজে বাজে মিনস হচ্ছে আননেসেসারি কথাবার্তা, ওগুলো অ্যাভয়েড করবেন, কারণ আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এক্সাক্ট রেজাল্ট আপনি পাবেন। আমাদের কিওয়ার্ড কী ছিল? এন্টি ইনফ্লামেটরি, আর এখানে ছিল যে ফিকাস, এই যে যে প্লান্ট যেটা সেটা। সাপোজ আপনার এখানে যখন সার্চ দিয়েছেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত রেজাল্ট, মাত্র হচ্ছে 328টা রেজাল্ট। তার মানে এটা খুব ভালো একটা কাজ হতে পারে, খুব একটা কাজ এই টপিকের উপর আসলে হয় নাই। এখন দেখেন সবচেয়ে মোস্ট রেলিভেন্ট পেপার হচ্ছে এটা, অ্যান্টি ডায়াবেটিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি অফ ভেরিয়াস গ্রিন সলভেন্ট এক্সট্রাক্ট দিস লিভস। সো এখানে যে প্লান্ট আছে প্লান্টের পাতার ভিতরে অ্যান্টি ডায়াবেটিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিস আছে। সো এইটাই তারা হচ্ছে দেখেছে এক্সপেরিমেন্ট করে। ওকে, সো এটা যেটা আপনার রেলিভেন্ট পেপার, সো আপনি এটাকে ফলো করতে পারেন। এছাড়া এরকম আরও বেশ কিছু পেপার আমরা দেখতে পাচ্ছি, তবে খুব একটা পেপার নেই। যদি এখানে অনেক পেপার আছে, সাপোজ এখানে 1 লক্ষ পেপার আসলো বা 10 লক্ষ পেপার আসলো, কারণ আপনি মাঝে মাঝে এমন কিছু সার্চ করবেন সেটাতে অনেক বেশি পরিমাণ ইনফরমেশন আপনি পাবেন। লাইক আপনি যদি ক্যান্সার রিলেভেন্ট কোনো একটা ইনফরমেশন সার্চ করেন সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ পেপার আপনি কিন্তু পাবেন, বাট আপনার পক্ষে তো সবগুলো পেপার পড়া পসিবল না। সেক্ষেত্রে জাস্ট এই জায়গাতে কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে আপনি কত সাল থেকে কত সাল পেপার চান ওগুলো আপনি পেয়ে যাবেন। যেমন এটা দেখতে পাচ্ছি 2025 সাল, এটা 2025, এটা 2023, এটা 2024, এটা 2024, এটা হচ্ছে 2024, এটা 2015, 2020, 2025, আর এটা হচ্ছে দেখা যাচ্ছে না। এরপর আপনারা নেক্সট পেজে যখন যাবেন সেক্ষেত্রে আরও বেশ কিছু পেপার দেখতে পাবেন। সাপোজ আপনি চান যে 2025-এ যতগুলো পেপার পাবলিশ হয়েছে বা 2026-এ জাস্ট আমি ওই পেপারগুলো পড়বো আর বাকিগুলো দেখবো না, তাহলে জাস্ট ওই পেপারগুলো এখানে চলে আসবে। সেক্ষেত্রে এই জায়গা থেকে আপনি 2025 লিখে সার্চ করবেন, দেখাচ্ছে আমি
328টার ভিতরে 2025 থেকে 2026 আই মিন আজকের দিন পর্যন্ত যতগুলো পেপার পাবলিশ হয়েছে আর ওই পেপারগুলো যদি গুগল স্কলার ইন্ডেক্স হয়ে থাকে সেগুলো এখানে শো করবে। জাস্ট আমরা সার্চ করছি, আগে ছিল 328, এখন দেখি কয়টা। এখন দেখতে পাচ্ছি মাত্র 61 নাম্বার অফ পেপার্স, ওকে, ফ্রম 2025 টু টুডেস, মানে আজকের দিন পর্যন্ত মাত্র পেপার হচ্ছে 61টা। এখন এই যে 61 বা 61 যে পেপার আছে এটা আপনি চাইলে পড়তে পারেন, বা তার ম্যাথোডোলজি বা যে যে অংশে লাগে এটা আপনি পড়তে পারেন। সো ধরে নিচ্ছি আপনি এই পেপার হচ্ছে পড়বেন, ওকে, এটা একটু ওপেন করি। আমরা এখানে আসলে ডিটেলসে বলতে পারবো না, কারণ এটা আমাদের সেপারেট একটা কোর্স। অ্যাগেইন এই কথাটা বারবার আমি রিমাইন্ডার দিচ্ছি, কারণ না হলে আমরা আমাদের যে কোর্স আছে ওটা শুরুই করতে পারবো না। এখন ধরেন আপনি এটা পড়লেন, পড়ার পর এটাতে অ্যাবস্ট্রাক্ট, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট, মেথড, রেজাল্ট, কনক্লুশন এগুলো হচ্ছে থাকবে। এখন ধরে নিচ্ছি আপনি এই পেপার থেকে আপনি জাস্ট এই লাইনটুকু নেবেন, ধরে নিচ্ছে, ওকে। এখন এই লাইনটা যখন আপনি নেবেন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার একটা পেপার আছে যেখানে আপনি লেখা শুরু করেছেন, আর আপনি লেখা শুরু করেছেন হচ্ছে একটা এমএস ফাইলে, এমএস ওয়ার্ডে, জাস্ট আপনি এখানে কপি পেস্ট করলেন। এখন প্রবলেম হচ্ছে দেখেন, যখন আপনি এই জায়গায় কপি পেস্ট করবেন আপনি কি করলেন, অন্য একজনের ইনফরমেশন সরাসরি ইউজ করলেন। এটা করা যাবে না। এটা যদি আপনি করেন সেক্ষেত্রে সিমিলারিটি ধরা পড়বে, প্লাগারিজম ধরা পড়বে, বা প্লাজারিজম, প্রনাউন্সিয়েশন ডিফারেন্স হতে পারে। প্লাজারিজম ইজ গুড প্রনাউন্সিয়েশন ফর দ্যাট ওয়ার্ড, বাট যেহেতু আমাদের ওইটা অনেক বেশি ইউজ টু, দ্যাটস আমরা ওইটা বলি। এখন এই যে প্লাগারিজম এটা ধরা পড়বে, সিমিলারিটি ধরা পড়বে। আপনাদের একটু বলি, প্লাগারিজম আর সিমিলারিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দেখি আমি এটার উপর একটা লেকচার, শর্ট একটা লেকচার আপলোড করব দেখি আমাদের ইউটিউব চ্যানেলে। এটা করা উচিত ছিল অনেক আগে, বাট করা হয়নি। প্লাগারিজম হচ্ছে আপনি কোনো একটা জায়গা থেকে কোনো একটা কনসেপ্ট নিলেন, এইটা। আর সিমিলারিটি হচ্ছে অর্থাৎ মিল থাকা। প্লাগারিজম হচ্ছে যদি আপনি আইডিয়া নেন, হয়তো তার থেকে আপনি লাইন বাই লাইন কপি করেননি, বাট তার থেকে আইডিয়াটা চুরি করেছেন, সো এটা হচ্ছে প্লাগারিজম করা। আর সিমিলারিটি হচ্ছে আপনার লাইন বাই লাইনে যে মিল থাকা, মূলত ওই জিনিসটাকে বোঝায়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার সিমিলারিটি ধরা পড়বে, রাইট, কারণ আপনি এটা নিয়েছেন। সেক্ষেত্রে আপনি এটা কীভাবে অ্যাভয়েড করতে পারেন? অ্যাভয়েড করার বেশ কয়েকটা ওয়ে আছে। যেমন আপনি এই ইনফরমেশনটাকে লিখবেন, পাশাপাশি যে পেপার থেকে নিয়েছেন ওই পেপারের রেফারেন্সটা এখানে ইউজ করবেন বা সাইট করবেন, ওকে, এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে আপনি সরাসরি এটা ইউজ করতে পারবেন না, আপনাকে এটাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে। প্যারাফ্রেজ মানে হচ্ছে মিনিংটা হচ্ছে সেম থাকবে, বাট স্ট্রাকচারাল চেঞ্জেস হবে। এখন এটা যখন করতে যাবেন তখন এটা তো আপনি নিজে নিজে করবেন না, কারণ নিজে নিজে করতে গেলে তো আপনি পারবেন না। যেমন আপনাকে যদি বলি এই লাইনটাকে আপনি চেঞ্জ করেন নিজের ভাষা, আমি জানি এই 2 লাইন করতে গেলে আপনি বা আমি কমপক্ষে হচ্ছে 5, 6টা, 7টা, 10টাতে মিস্টেক করে ফেলবো। সো এটা সাধারণ একটা বিষয়, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, বাট আমরা ইংরেজিতে এটা বা ইংলিশ এটাকে কনভার্ট করছি বা লিখছি, সো আমাদের ভুল হওয়াটা খুবই কমন একটা বিষয়। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা টুল ইউজ করবেন। অনেক ধরনের টুল আছে যে করবে কি আপনার এই লেখাটাকে রিরাইট করে দিবে বা প্যারাফ্রেজ করে দিবে। এর জন্য সবচেয়ে ভালো রেজাল্ট দেয় হচ্ছে কুইলবোর্ড, এটা আপনারা ইউজ করবেন। আর অবশ্যই পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ কুইলবোর্ড অনেক ভালো রেজাল্ট দিল, মাঝে মাঝে এরা সেন্টেন্সটাকে অনেক বেশি কমপ্লেক্স করে দেয়। সো সেই ক্ষেত্রে আপনাকে নিজে নিজে এডিট করতে হবে, যাতে করে পাঠক বা যে রিডার আছে সে যাতে খুব ভালো মতো বিষয়টাকে পড়তে পারে, বুঝতে পারে। দ্যাটস ওয়াই ম্যানুয়ালি এটাকে এডিট করতে হবে। এখন এই যে আপনি এটাকে কি করবেন, সরাসরি ওইটা দিয়ে হচ্ছে প্যারাফ্রেজ করবেন। করলে কি হবে, তার মিনিংটা সেম থাকবে কিন্তু তার স্ট্রাকচারটা পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হবে, যেমন এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্যাসিভ হয়ে যাবে, যদি প্যাসিভ থাকে তাহলে এটাকে অ্যাক্টিভ করে দিবে, যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করে দিবে, যদি কমপ্লেক্স থাকে এটাকে সিম্পল বা কম্পাউন্ড করে দিবে। এই যে সেন্টেন্সের যে ডিফারেন্ট, এটা করবে তারা। পাশাপাশি তারা অনেক বেশি সিনোনিমস ইউজ করবে। যেমন আমি যদি বলি পারপাস, পারপাস এর সিনোনিমস কি? এই পারপাস সিনোনিমস হতে পারে এইম বা লক্ষ্য, এটা হতে পারে, বা অবজেক্টিভ, এটা হতে পারে। এরপর রিসার্চ, রিসার্চ এর সিনোনিম যদি বলি স্টাডি, এটা হতে পারে, ওকে। তো স্টাডি মিনস এটা না যে আমরা যে স্টাডি বলতে বুঝি পড়াশোনা করা, স্টাডি মানে হচ্ছে ল্যাবে যে আমরা কোনো রিসার্চ করি ওইটাকে স্টাডি বলা হয়।
এরপর এক্সপ্লোর করা এর সিনোনিমস কি হতে পারে? ইনভেস্টিগেট করা, ডেমনস্ট্রেট করা, শো করা, এক্সিবিট করা, এরকম ডিফারেন্ট। এরপর পটেনশিয়াল হতে পারে স্ট্রং। তার মানে আমরা যখন নাকি সিনোনিমস ইউজ করব তখন এই ধরনের ওয়ার্ডগুলো এরকম করে হচ্ছে চেঞ্জ হবে। এরপর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, এটা হচ্ছে একটা টার্মিনোলজি বা একটা মেডিকেল টার্ম, এইটার কিন্তু কোনো অল্টারনেটিভ হচ্ছে নেই। সো এই ধরনের ওয়ার্ডগুলোকে আপনি চেঞ্জ করতে যাবেন না, যদি করেন টর্চার প্যারাফেস হবে, ইন ফিউচার পেপার নিয়ে প্রবলেম হবে। এরপর হচ্ছে ইফেক্টের অনেকগুলো হতে পারে আপনার, ইফেক্ট হতে পারে, ইনফ্লুয়েন্স হতে পারে, এফেক্ট হতে পারে, এরকম করে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? একটা সফটওয়্যার দিয়ে, আমরা এটা দেখাচ্ছি একটু পরে। আমি একটু ডিটেলসে বলছি আর একটু ফাস্ট বলছি যাতে করে আমরা কভার করতে পারি, আদারওয়াইজ আমরা সবগুলোকে শেষ করতে পারবো না। আপনার যদি বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আর এই ক্ষেত্রে আমি আরেকটা কথা একটু বলে দিচ্ছি, দেখেন এই পেপারটা বা এই লাইনটা যখন আমরা লিখতে যাচ্ছি তখন কিন্তু গ্রামাটিক্যাল অনেক বেশি মিস্টেক হবে। আর এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করার জন্য বা কারেক্ট করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি বা একটা টুল ইউজ করি, দিস ইজ কল গ্রামারলি। গ্রামারের কাজ হচ্ছে কোনো লাইনে যদি আমি ভুল করো ওইটাকে ধরে দিবে। যেমন ধরেন এখানে দেখেন এই লাইনটা কিন্তু ভুল আছে, আমার এখানে গ্রামারলি কিন্তু অ্যাড করা আছে, তাই এটা কিন্তু কারেকশনটা দেখাচ্ছে। এখানে দা আর হচ্ছে সেফটি, এই দুইটা হচ্ছে একসাথে অ্যাটাচ করা আছে, এটা সেপারেট হবে। সো দা, এটা প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি দা হয় না, দি হয়। সো দি সেফটি, এটা একসাথে অ্যাটাচ করা আছে, বাট আমরা চাই এটাকে সেপারেট করতে। ওকে, সো জাস্ট এখানে ক্লিক করব, হয়ে যাবে। আপনাদের কাজ হচ্ছে এইটাকে ইউজ করা। এরপর দেখেন ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফ্লামেটরি এর সাথে ইফেক্ট, এটা কিন্তু অ্যাটাচ করা আছে, বাট এটা সেপারেট হবে। দ্যাটস এখানে ভুল দেখাচ্ছে। যখন এটাতে আমরা কার্সোটা রাখলাম মাউসের, সেক্ষেত্রে এটা এরকম আলাদা দেখাচ্ছে। সো এটাতে ক্লিক করব, এটা সেপারেট হয়ে যাবে। ইভেন আমরা যদি এখানে কোনো স্পেলিং ভুল করি, সাপোজ এখানে টু এক্সপ্লোর, এখানে আমরা এক্সপ্লোরিং যদি দিই সাপোজ, তাহলে এটা ভুল হওয়ার কথা। দেখেন এটা ভুল হচ্ছে, কারণ কি? কারণ আমরা জানি টু প্লাস V1 হয়, এটাকে বলে ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের যে ফর্ম আছে সেই অনুযায়ী। সো এটা কিন্তু ভুল, দ্যাটস ওয়াই এটা কারেক্ট হচ্ছে এক্সপ্লোর। ওকে, সো এইভাবে হচ্ছে গ্রামারি সফটওয়্যার এগুলোকে ঠিক করে দেয়। আপনাদের কাজ হচ্ছে গ্রামারিটাকে অ্যাড করে নেবেন। যাক, এখন এটা কিভাবে করবেন? জাস্ট এই জায়গা থেকে আপনি এটাকে কপি করবেন, বা ওই প্রথম যে জায়গা লিখেছেন ওই জায়গা থেকে এটা সরাসরি কপি করবেন। কপি করার পর কুইলবোর্ড ওপেন করবেন। কুইলবোর্ড, এখন আপনি যদি চান এটা প্রিমিয়ামটা ইউজ করতে পারেন, আপনি যদি চান ফ্রিটা ইউজ করতে পারেন। আমি যেমন প্রিমিয়ামটা ইউজ করছেন, প্রিমিয়ামটা ইউজ করার সুবিধা হচ্ছে এখানে ওয়ার্ডের কোনো লিমিটেশন নেই ওরকমভাবে। সো আপনি অ্যাট এ টাইম অনেকগুলো ওয়ার্ড একসাথে প্যারাফ্রেজ করতে পারেন, বাট রেকমেন্ড হচ্ছে বেশি ওয়ার্ড একসাথে না করা, কারণ তাহলে ভুল রেজাল্টও দিতে পারে, যদিও এটা প্রিমিয়াম সফটওয়্যার। বাট আপনি যদি ফ্রিটা ইউজ করেন সেটা করতে পারেন, খুব একটা বেশি রেজাল্টের পার্থক্য হয় বিষয়টা ওরকম না, জাস্ট ওয়ার্ডের লিমিটেশন আর এক্সট্রা বেশ কিছু পার্থক্য আছে। সো আপনাদের কাজ কি? আপনাদের কাছে প্রথম হচ্ছে আপনারা কুইলবোর্ড www.quillboard.com এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এই জায়গা থেকে অল টুলে যখন ক্লিক করবেন তখন এখানে প্যারাফ্রেজের কাজ হচ্ছে প্যারাফ্রেজিং করা, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, এটাতে আমরা প্যারাফ্রেজ করবো। এরপর হচ্ছে গ্রামার চেক করতে পারেন এটা দিয়ে, বাট নর্মালি আমরা এটাতে গ্রামার চেক করি না। এরপর এআই ডিটেক্টরের জন্য অনেক স্ট্রং সফটওয়্যার আছে, সেগুলোতে ইউজ করা হয়, বাট আপনি যদি চান এই জায়গা থেকে করতে পারেন, বাট খুব একটা ভালো রেজাল্ট পাওয়ার কথা না। এরপর প্লাগারিজম চেকার, এটা ভালো রেজাল্ট পাওয়ার কথা না, কারণ প্লাগারিজম চেক করার জন্য বা এআই ডিটেক্ট করার জন্য টার্টিন সফটওয়্যার বা আইথেন্টিক সফটওয়্যার যেটা আছে এটা ইউজ করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস সফটওয়্যার। এরপর এআই হিউম্যানাইজার চাইলে করতে পারেন, বাট সবচেয়ে বেস্ট আমি যতটা জানি সেটা হচ্ছে স্টিলথ রাইটার এখন পর্যন্ত এই সফটওয়্যার, এটা আপনারা ইউজ করতে পারেন, বাট অবশ্যই প্রিমিয়ামটা ইউজ করবেন। এরপর এআই যেটা আছে এআই ইমেজ জেনারেটর, এই যে এআই ইমেজ জেনারেটর, এটা দিয়ে যদি আপনার ইমেজ জেনারেট করতে চান করতে পারেন, বাট প্রবলেম হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের ইমেজগুলো ভেঙে যাবে, স্পেলিং মিস্টেক হবে, সো অ্যাভয়েড করা উচিত। এরপর হচ্ছে ট্রান্সলেট আছে, সামারি আছে, সাইটেশন জেনারেটর আছে, এরকম আর অনেক অপশন আছে। এখন কথা হচ্ছে এগুলো আমাদের কেন জানতে হবে? ফার্স্ট, আপনি জানেন না আপনার কখন কোনটা আপনাকে ইউজ করতে হবে। ওকে, আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনি হয়তো এইগুলো ইউজ করতে পারেন, বাট রেকমেন্ড হচ্ছে কুইলবোর্ড, এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় প্যারাফ্রেজিংয়ের জন্য, আর এটা সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। আপনারা চাইলে সামারি করতে পারেন, এটা খুব ভালো রেজাল্ট দেয়। বাকি যত অপশন আছে এগুলোতে আপনি ভালো রেজাল্ট পাবেন না, এখন পর্যন্ত পাবেন না। প্রত্যেকটা জিনিস হচ্ছে পরীক্ষিত। ওকে, কারণ আমি এটা যেহেতু অনেক বছর ধরে ইউজ করছি, সো আমি বিষয়টা জানি। সেজন্য আপনি শুধুমাত্র প্যারাফ্রেজ করার জন্য আর
সামারি করার জন্য ইউজ করবেন, বাকি কোনো কিছুর জন্য এটা ইউজ করবেন না, ভালো রেজাল্ট পাবেন না। আর এখানে এই মডেলগুলো আগে ছিল না, যেমন এই অপশনগুলো এআই ইমেজ জেনারেটর এগুলো পরবর্তীতে অ্যাড করা হয়েছে, কারণ আমরা জানি প্রতিটা জিনিসের সাথে এখন কিন্তু এআই যুক্ত করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে। সো আপনার কাজ হচ্ছে এই যে প্যারাফেস এই অপশনটাকে সিলেক্ট করা। যখন আপনি সিলেক্ট করবেন দেখেন এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, স্ট্যান্ডার্ড, ফ্লুয়েন্সি, হিউম্যানাইজ, ফর্মাল, একাডেমিক, এরপর হচ্ছে সিম্পল, ক্রিয়েটিভ, এরপর মোড়ে যাবেন এক্সপান্ড, শর্ট, কাস্টম করতে পারেন। এখন আপনি কতটা চেঞ্জ চান, এখানে যা থাকবে জাস্ট আপনি ওইটাই রাখবেন, এখানে কোনো কিছু হাত দিতে হবে না। এরপর ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, ওকে, সো এটা বাই ডিফল্ট ইংলিশ থাকবে, সো এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, অর্থাৎ এখানে অলরেডি সেট আপ করা আছে। এখন স্ট্যান্ডার্ড যেটা আছে এটা আপনি রাখবেন, একাডেমিক রাখবেন না। আপনি যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, আদারওয়াইজ আই থিঙ্ক এটা দরকার নেই। এরপর আপনার কাজ কি, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, করার পর যেটা আপনি কপি করেছেন ওইটাকে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে জাস্ট প্যারাফ্রেজে দিবেন, তাহলে ডান পাশে রেজাল্টটা শো করবে। এই যে দেখেন আমি আপনাদেরকে যেটা বলেছি, পারপাসটাকে তারা কনভার্ট করেছে গোল বা এইমে তারা কনভার্ট করেছে। এরপর রিসার্চ এটাকে স্টাডিতে কনভার্ট করেছে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। এরপর এখানে এক্সপ্লোর এটাকে ইনভেস্টিগেট, ডেমনস্ট্রেট এগুলোতে তারা কনভার্ট করেছে। এরপর পটেনশিয়াল এটাকে কনভার্ট করেছে তারা পসিবল, ওকে, যাতে করে প্লাগারিজম বা সিমিলারটাকে বাইপাস করা যায়। এরপর ডায়াবেটিক প্রপার্টি বা ডায়াবেটিক অ্যাক্টিভিটি বা ডায়াবেটিক ইফেক্ট, ওকে, সো এরকম। এরপরে দেখেন মেড এটা পরিবর্তন হয়েছে, প্র্যাকটিক্যাল এরকম। এখন আপনার যদি কোনো মনে হয় এই বিষয়টাকে আরও চেঞ্জ করা উচিত, জাস্ট আপনি ওইটার উপরে ক্লিক করবেন, যেমন স্টাডি এটাকে যদি আপনি ক্লিক করেন, ওকে, এই দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, দি ইনভেস্টিগেশন, দি রিসার্চ এরকম। অথবা আপনি যদি চান রেড কালার যেটা অলরেডি হয়েছে চেঞ্জ, ওইটাকেও আবার চেঞ্জ করতে জাস্ট আপনি ওইটাতে ক্লিক করবেন যেমন পসিবল, তাহলে দেখবেন নিচে অনেকগুলো সাজেস্ট করছে। এখন আপনার কাছে যেটা মনে হয় জাস্ট আপনি ওইটা করবেন, বাট রেকমেন্ড হচ্ছে ওরা যেটা দিবে আপনি ট্রাই করবেন ওইটা আশেপাশে রাখার জন্য, আদারওয়াইজ কিন্তু টর্চার প্যারাফেস হবে, আপনি প্রবলেম ফেস করবেন। যাই হোক, তো ধরে নিচ্ছি আমি এইটাই হচ্ছে করতে চাই, এটাই হচ্ছে আমার প্যারাফেস। জাস্ট এটাকে জায়গা থেকে কপি করব, এখানে যদি ক্লিক করি ফুল টেক্সটটা কপি হয়ে যাবে, দেখেন এখানে শো করছে, একটু ওয়েট করবেন। আর আদারওয়াইজ এটা একসাথে করে তারপর হচ্ছে কপি বা Ctrl+C দিয়ে এটাকে কপি করবেন। কপি করার পর আপনার কাজ হচ্ছে এই যে ওয়ার্ড ফাইল যেটা আপনি সরাসরি কপি করেছেন, এখন আপনি সরাসরি কপি করবেন না, জাস্ট যেটা প্যারাফ্রেজ করছেন সেটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার ফলে এখানে দেখবেন যে এটা লাইনটা চলে আসছে। এখন কথা হচ্ছে আপনি তো এটা লিখেছেন, রাইট? এই দেখেন আমার কাছে যেহেতু ইনস্টল করা আছে গ্রামারিতে কারেকশন দেখাচ্ছে, ওকে, জাস্ট আমি আবার কারেকশন করে নিচ্ছি। এখন এই লাইনটা তো আমরা এই পেপার থেকে নিয়েছি, কোন পেপার? এই যে এই পেপার। এখন এই পেপারে তো সাইটেশন আমাকে দিতে হবে। সাইটেশন মূলত আমাদের দুইটা কনসেপ্টের সাথে রিলেটেড। ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন, এই যে যেটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে বসে, এটা যেহেতু প্রথমে তাই এটা হচ্ছে 1, মানে সাইটেশন 1 হবে, তাই এটা এই যে এখানে হবে। এখন সাইটেশন আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, চাইলে আপনি এই নোট সফটওয়্যার দিয়ে দিতে পারেন। আমরা এই নোট সফটওয়্যার ডিটেলস আমরা দেখাতে পারবো না, কারণ আমাদের একটা লেকচারই থাকে মূলত এই নোট সফটওয়্যারের উপর। সো ডিটেলসে পসিবল না, আপনাদেরকে জাস্ট যতটুকু না দেখালে না ততটুকু দেখাচ্ছি। আর এর সম্পর্কে একটা প্লে লিস্ট করা আছে আমাদের এই নোট সফটওয়্যার, ওখানে যাবেন, ওইখানে গিয়ে যাওয়ার পর ডিটেলসে হচ্ছে পেয়ে যাবেন। এখন এটা তো আসলে সাইটেশন এখানে দিতে হবে। এখন কথা হচ্ছে যে সাইটেশন আমরা কিভাবে দিব, বাস রেফারেন্সটা আমরা কিভাবে দিব। আপনি চাইলে দুইভাবে দিতে পারেন, এক হচ্ছে ম্যানুয়ালি, আরেক হতে পারে এই নোট সফটওয়্যার দিয়ে। নট অনলি এই নোট সফটওয়্যার, এই ক্ষেত্রে আপনারা ম্যান্ডেলি আছে, জুটেরও আছে, এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। বাট মাই রিকমেন্ডেশন ইজ ইউ নিড টু ইউজ এই নোট সফটওয়্যার বিকজ ইট ইজ ভেরি ইজি টু ইউজ। এটা হচ্ছে খুবই সহজ ব্যবহার করার ক্ষেত্রে, আর ফ্রিতে ইউজ করতে পারবেন লং টাইম। সো আপনাদের উচিত এই নোট সফটওয়্যারটাকে ইউজ করা। আর এই নোট সফটওয়্যার বা সফটওয়্যার দিয়ে যদি আমরা রেফারেন্সিং করি আমরা বেশ কিছু বেনিফিট পাই। প্রথম বেনিফিট হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। সেকেন্ড হচ্ছে আমরা চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি, চাইলে কোনো কিছু ডিলিট করতে পারি। থার্ড হচ্ছে যে কোনো জার্নাল অনুযায়ী আমরা আমাদের রেফারেন্সটাকে আপনার চেঞ্জ করতে পারি, অর্থাৎ জার্নাল যেটা আমাদের বলবে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি, ওকে। এরপর আরও কয়েকটা বিষয় আছে, যেমন আপনি রেফারেন্সটা ইনপুট দিয়েছেন, এখন আপনি যদি চান এই পেপারটাকে অন্য কাউকে দিবেন, সে এডিট করবে, সে রেফারেন্স অ্যাড করবে বা সে রেফারেন্স ডিলিট করবে, সেও কিন্তু এটা করতে পারে, তার যদি এনার সফটওয়্যার থাকে। সেই জন্য আলাদা কোনো ফাইল সেন্ড করতে হয় না,
অর্থাৎ এই নোটে যে ডাটাবেস আছে, যখন এই ক্ষেত্রে কেউ কোনো একটা রেফারেন্স ইনপুট করে তখন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সে ওই অ্যাক্সেসটা পেয়ে যায় আর সে হচ্ছে ওই অনুযায়ী কাজ করতে পারে। যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি বেসিক কথাবার্তা। এখন আমরা একটু দেখার ট্রাই করি। সো এর জন্য এনোর সফটওয়্যারটা আমরা একটু ওপেন করি, বা ওপেন না করলে খুব একটা প্রবলেম হতো না, কারণ ওই জায়গা থেকে যখন আমরা সাইটেশন দিতাম এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যেত। তারপর আমরা এটা ওপেন করে নিচ্ছি জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম। আই ওয়ান্ট টু শো ইউ। দেখেন এটা ওপেন হয়েছে। এটার ইন্টারফেসটা দেখতে এরকম। দেখেন এখন পর্যন্ত আমি প্রায় 20,000-এর মতো রেফারেন্স ইনপুট দিয়েছি। সো এটা এখানে দেখাচ্ছে, যেহেতু আমাদের হিউজ পরিমাণ কাজ করতে হয়েছে, শত শত। সো আমাদের হিউজ পরিমাণ হচ্ছে রেফারেন্স ইনপুট দিতে হয়েছে, আমরা অনেক বছর ধরে এটা দিচ্ছি, দ্যাটস হচ্ছে এখানে অনেকগুলো দেখাচ্ছে রেফারেন্স। এখন আপনার কাজ হচ্ছে এইটাকে সাইড করা। এখন এটাকে সাইড করার জন্য আপনি সরাসরি এই জায়গা থেকে যে গুগল স্কলার বাটন অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পেপারের ভিতর থেকে আপনি সাইড করতে পারবেন। এটা হচ্ছে একটা গুগল ক্রোম এক্সটেনশন, এটা আপনারা অ্যাড করে নেবেন। সো আমি এটাতে দেখাচ্ছি না, ভেরি সিম্পল। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর এই পেপারটা এখানে দেখাবে। এই দেখেন পেপারটা এখানে দেখাচ্ছে। এই পরের জায়গাতে সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর জাস্ট এখানে এন্ড নোটে ক্লিক করবেন, রেফারেন্সটা এন্ড নোটে যুক্ত হবে, আপনি অ্যাড করে নিতে পারবেন। এখানে অনেক ধরনের রেফারেন্স স্টাইল আছে, এমএলএ, এপিএ, তারপরে শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার। সো আপনি শুধুমাত্র এই কয়টা স্টাইল না, আপনি শত শত বা হাজার হাজার স্টাইল চেঞ্জ করতে পারেন যদি আপনি এই নোট সফটওয়্যার ইউজ করেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা ছিল আপনার পেপার, রাইট? সো দেখেন এটা সাইটেশনের মতো দুইটা হয়েছে, যেহেতু নিউ পেপার। আমরা এই জায়গা থেকে একটু লোডিং হচ্ছে, ওয়েট। সাইটে আমরা যাব, যাওয়ার পর এখানে যে এই নোট সফটওয়্যার যেটা আছে, এই নোট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর রেফারেন্সটা ডাউনলোড হবে। এটা এখানে শো করবে একটা মেসেজের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে, দেন এটাতে ক্লিক করবেন। এখন এই যে আপডেট হচ্ছে, এটা হয়ে গেছে। এরপর এই যে সফটওয়্যারে যাবেন, সফটওয়্যার যাওয়ার পর এই যে দেখেন তার এখানে দেখাচ্ছে ইম্পোর্টেড রেফারেন্স। এখানে আমরা রেফারেন্সটা দেখতে পাচ্ছি। এরপর এখানে ক্লিক করবেন, রেফারেন্সটা ক্লিক করার পর এই জায়গা থেকে একটু এডিটে যাবেন কষ্ট করে। এডিটে যাওয়ার পর আপনি দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, জার্নাল নাম ঠিক আছে কিনা, এটা অটোমেটিক ঠিক থাকার কথা। সব কিছু তারা দেখবেন ঠিকঠাক নিয়েছে, অথর নেম নিয়েছে, এরপর ইয়ার নিয়েছে, টাইটেল নিয়েছে, জার্নাল নেম নিয়েছে, ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, পেজ নাম্বার। এটা আপনাদের একটু কষ্ট করে চেক করতে হবে। কেন? সবগুলো চেক করতে হবে না, মেইনলি ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার আর পেজ নাম্বার, এই তিনটা যদি একটু চেক করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে এনোর সফটওয়্যার ওই জার্নাল থেকে যখন নাকি রেফারেন্সটাকে নিয়ে আসে ডাউনলোড করে এবং তার ইন্টারফেসে ওপেন করে, তখন ভলিউম নাম্বারটা আনতে মিস্টেক করে বা ভুলে যায় বা হচ্ছে আনে না আর কি। এরপর ইস্যু নাম্বার বা পেজ নাম্বার, এটা মোস্ট অফ দ্য টাইম সে কারেক্টলি এটা হ্যান্ডেল করতে পারে, নিয়ে আসতে পারে, বাট মাঝে মাঝে প্রবলেম হয়। সেই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে একটা করে রেফারেন্স জাস্ট একবার করে একটু চেক করে নেওয়া। সো দেখবেন কোনো কিছু যদি ঠিক করা দরকার থাকে বা ইস্যু নাম্বারটা দেয়নি, সেক্ষেত্রে পেপারটা ওপেন করবেন, ইস্যু নাম্বারটা ওপরে বা সাইডে, উপরে নিচে ডানে বা কোথাও লেখা থাকবে, ইস্যু নাম্বারটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে লিখে দিবেন, এরপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। ওকে, আর যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে, ওকে ফাইন। সো কোনো কিছু করতে হবে না, জাস্ট এটাতে ক্লিক করা অবস্থায় এই যে এখানে যে সাইটেশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। দেখেন রেফারেন্সটা এখানে ইনপুট হচ্ছে। ওকে, এই যে রেফারেন্সটা এখানে ইনপুট হয়েছে। দেখেন এখানে রেফারেন্সটা হয়েছে একটা নির্দিষ্ট স্টাইল অনুযায়ী। এখন এটাকে কিভাবে চেঞ্জ করবেন? এই যে এখানে এন্ড নোট, যখন আপনার এন্ড নোট সফটওয়্যারটা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কানেক্ট করবেন, তখন এটা এখানে চলে আসবে অপশনটা। সো এই যে এখানে হচ্ছে ফাইটোথেরাপি রিসার্চ, আমি একটা জার্নালে অনুযায়ী এটাকে ডিজাইন করেছিলাম বা অ্যাড করেছিলাম। সো ওইটা এখানে আছে। এখন আপনি যদি চান এখানে দেখেন অনেক জার্নাল অনুযায়ী হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যখন কোনো নতুন একটা জার্নাল এখানে অ্যাড করবেন, ওটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনার যেটা চাই ওই অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। যেমন এখানে কিন্তু 1-2 দেওয়া নেই, এখানে অথর নাম আর সাল দেওয়া আছে। সো আমরা একটা কাজ করি, এই জায়গায় IEEE দিই। দেখেন এখন এখানে 1 হয়েছে, এখানে 1 হয়েছে, অর্থাৎ আমাকে কিন্তু আর কষ্ট করে চেঞ্জ করতে হয়নি। সাপোজ আমি একটা জার্নালে পেপার সাবমিট করলাম, করার পর দেখলাম যে ওই জার্নাল থেকে রিজেক্ট হয়েছে। এখন আমি যদি চাই অন্য একটা জার্নাল আবার করতে, তাহলে তো ওই জার্নাল অনুযায়ী আমাকে পেপারের রেফারেন্সগুলোকে ঠিক করতে হবে। এখন আমার পেপারের রেফারেন্স হচ্ছে 300 বা 400 বা 200। এখন সবগুলো তো আমার পক্ষে ওই জার্নালের অনুযায়ী তো ঠিক করা পসিবল না, এটা অনেক বেশি টাইম কনজিউমিং। বাট আমি যদি একবার কষ্ট করে রেফারেন্সটা এনোট সফটওয়্যারে দিয়ে নিই, তাহলে আমার কোনো প্রবলেম নেই, জাস্ট একটা ক্লিক করবো আর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে।
দেখেন এখানে কিন্তু ভলিউম নাম্বার, তারপর এটা হচ্ছে ইস্যু নাম্বার, তারপর হচ্ছে পেজ নাম্বার এবং কত সালে পাবলিশ হচ্ছে প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছে। সো ইট ইজ কারেক্ট। সো এটা হচ্ছে রেফারেন্স। দেখেন একটা হচ্ছে রেফারেন্স ইন টেক্সট রেফারেন্স, যেটা হচ্ছে টেক্সটের ভিতর থাকবে, এটাকে আমরা মূলত বলি সাইটেশন। আর ঠিক এরকমভাবে নিচের দিকে যেটা লিস্ট করা থাকবে এটা হচ্ছে রেফারেন্স লিস্ট। সো দুই জায়গায় হচ্ছে রেফারেন্স থাকবে যখন আপনি পেপার লিখবেন। ওকে, আমাকে একটু কাইন্ডলি বলেন তো জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা? আমি খুব ফাস্ট বলেছি। জি ভাই, বুঝতে পারছি, কিন্তু এখন হলো সাপোজ হলো আমি একটা পেপারের মাঝখানের পার্টটা নিয়ে কাজ করবো, তখন রেফারেন্স তো ওইটার 1 2 3 4 এইভাবে আসবে। আমি এই নাম্বারিং করবো, হুম, আমি প্রথমে করতে ওইটা রেফারেন্স যখন আসবে আমি তখন ক্রমিক নাম্বারটা সিরিয়ালি মেনটেন করবো। আমি বলি ওইটা আপনার করতে হবে না, ওইটা অটোমেটিক আপডেট করে নিবে এননোট সফটওয়্যার। ওকে, অর্থাৎ আমি বলি মনে করেন যে ওইটা তো খুব সিম্পল। সাপোজ একটা পেপারের ভিতর আপনি কাজ করেছেন 1 থেকে 10টা রেফারেন্স। ওকে, আপনার পার্ট হচ্ছে প্রথম। এরপর জান্নাতুল ফেরদৌস উনি সাপোজ কাজ করেছে হচ্ছে আরেকটা পোর্শন, ওইখানে আবার আছে 1 থেকে 20টা রেফারেন্স, হতেই পারে। এরপর ধরুন আরেকজনে কাজ করেছে, যেমন হচ্ছে রুকিয়া বিনতে ইসমাইল, উনি কাজ করেছেন সাপোজ আপনার আরেকটা সেগমেন্ট, ওইখানে হচ্ছে গিয়া 1 থেকে 80টা রেফারেন্স। এখন এই 3টা সেগমেন্ট বা 3টা পোর্শন আমি যদি একটাতে নিয়ে আসি তা কোনো প্রবলেম নেই। প্রথমে আপডেট আপনি নিয়ে আসবেন, এরপর জানাতুল ফেরদৌসের যে ইটা আছে, রেফারেন্সটা আছে, আর যে পেপার যে সেগমেন্টটা লেখা আছে ওইটা আছে না, কপি করে এখানে নিয়ে আসবেন। দেখবেন আপনার যে সফটওয়্যার আছে না, এই নোট সফটওয়্যার অটোমেটিক ওইটাকে আপডেট করে নিচ্ছে, মানে আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না। এরপর পরবর্তীতে যেটা বসাতে চান ওই পোর্শনটাকে আর ওই রেফারেন্সটা সহ নিয়ে আসবেন, দেখুন পরবর্তী পোর্শনটা আছে না অটোমেটিক আপডেট করে নিচ্ছে, নিচে রেফারেন্সগুলো অটোমেটিক মিলে যাচ্ছে, আর টেক্সটের ভিতরে যে রেফারেন্স নাম্বারগুলো আছে ওইটাও মিলে যাচ্ছে। মানে আমি কি বুঝাতে পেরেছে? জি, মানে এটা হচ্ছে ওইটা নিয়ে আপনার একদম মাথা ব্যথার কোনো কারণে, দ্যাটস হচ্ছে আমরা এই সফটওয়্যারটাকে রেকমেন্ড করি। অর্থাৎ আপনাকে কষ্ট করে আর কোনো কিছু করতে হচ্ছে না, সফটওয়্যার নিজে নিজে হচ্ছে এটাকে আপডেট করে নিচ্ছে। ইভেন আপনি আছেন বাংলাদেশে, আমি আছি দেশের বাইরে, আরেকজন আছে অন্য আরেকটা দেশে, আপনি একটা কাজ করেছেন, আমি একটা কাজ করেছি, আমার একটা ফ্রেন্ড অন্য দেশে আছে ও আরেকটা কাজ করলো। এখন এই 3টা আমি যদি চাই একসাথে একসাথে কম্বাইন করতে, তাও পসিবল, কোনো প্রবলেম নেই। ভেরি সিম্পল, জাস্ট আপনি কপি পেস্ট করে নিয়ে আসবেন, ওই টেক্সট আর রেফারেন্স সহ অটোমেটিক্যালি সফটওয়্যার এটাকে আপডেট করে নেবে। ওকে, এরপর হচ্ছে আমরা যে কোনো জার্নাল অনুযায়ী ওইটাকে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই। আজকে আমরা মূলত কয়েকটা জিনিস শেখার চেষ্টা করেছি। এক, বারান্ডার সফটওয়্যার দিয়ে ফিগার ড্রয়িং করা। 2 নাম্বার হচ্ছে এনর সফটওয়্যার। 3 নাম্বার হচ্ছে কুইলবোর্ড, যেটা হচ্ছে প্যারাফ্রেজিংয়ের জন্য ইউজ করা হয়। আর 4 নাম্বার যদি বলি গ্রামারলি। আর কিভাবে লিখতে হয় মোটামুটি আমাদের একটা ধারণা এসে যাওয়ার কথা। এরকম করে জাস্ট আপনি একটা সেগমেন্ট করলেন, একটা পেপার থেকে নিলেন। দেখেন আমরা প্রথম পেপার অ্যাবস্ট্রাক্ট থেকে নিয়েছি, অ্যাবস্ট্রাক্টে কোনো কিন্তু রেফারেন্স নেই, যার কারণে আমরা নিজস্ব রেফারেন্সটা ইউজ করেছি, রাইট? এখন আপনি অনেক পেপার আছে, যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই আমি। সাপোজ হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, আমাদের প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি বলি, এই দেখেন প্যানক্রিয়াটিক ক্যান্সার, আমরা প্রথম যে সেকেন্ড পেপারটা একটু ওপেন করি। দেখেন প্রথমে আমরা যদি এই পেপার থেকে যদি ইনফরমেশন নিতে চাই অ্যাবস্ট্রাক্ট থেকে, তাহলে এই মূল পেপারের রেফারেন্স আমরা ইউজ করব। ওকে, মূল পেপার যে রেফারেন্সটা আমরা ইউজ করবো, যেটা হচ্ছে আমরা এই যে এটা যদি অ্যাড করে নিই তাহলে সরাসরি এই জায়গা থেকে অ্যাড করতে পারবো, বা যদি ব্যাকে যাই তাহলে আগের মতো হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, অর্থাৎ এই মূল পেপারের রেফারেন্স। আর আমরা যদি এই পেপারের মধ্যে ইউজ করা হচ্ছে যে সকল রেফারেন্স ওগুলো যদি ইউজ করি, সাপোজ আমি চাই এই জায়গা থেকে এই পোর্শনটুকু নিব, সাপোজ এইটুকু পোর্শন, এখন কিন্তু আমরা আর এই মেইন পেপার রেফারেন্স ইউজ করবো না, কারণ এখানে অলরেডি রেফারেন্স দেওয়া আছে। দেখেন তারা যেই জায়গা থেকে রেফারেন্সটা নিয়েছিল, তাহলে এখানে রেফারেন্স হবে এইটুকু লাইনের জন্য হবে 1 থেকে 2 রেফারেন্স, এরপর এটা হবে 2 নাম্বার আবার রেফারেন্স, এটা হবে আবার 3 নাম্বার রেফারেন্স, এটা হবে আবার 3 নাম্বার রেফারেন্স। ওকে, সো এটা অটোমেটিক জার্নাল আপডেট করে নেবে। তখন কিন্তু আপনি এখানে এই রেফারেন্সগুলো ইউজ করবেন, তখন কিন্তু এই মূল যে রেফারেন্স আছে না এটা ইউজ করবেন না। এই জিনিসটা কি আপনি বুঝতে পেরেছেন? একটু কাইন্ডলি বলেন তো। জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ হচ্ছে দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট এটা কিন্তু তার নিজের লেখা, তাই না? ইভেন এখানে কোনো রেফারেন্স নেই। সো অ্যাবস্ট্রাক্ট থেকে ইনফরমেশন নিলে এই নিজের পেপার যেটা আছে এটা রেফারেন্স হবে, আর যদি হচ্ছে অলরেডি রেফারেন্স দেওয়া আছে সো আমরা ওই রেফারেন্সটা ইউজ করবো, অর্থাৎ এক্সিস্টেন্স যে রেফারেন্স আছে ওইটা ইউজ করতে হবে। ওকে, যাই হোক, আপনাদেরকে হচ্ছে আজকে যে বিষয়গুলো দেখালাম আপনাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করা, করলে
আপনাদের একটু হেল্প হবে। আর টার্নিটি সফটওয়্যার মাধ্যমে হচ্ছে প্লাগারিজমটা চেক করা যায়। এটার জন্য আমাদের বেশ কিছু ভিডিও আছে, লেকচার আছে, প্লেলিস্ট করা আছে, জাস্ট ওইটা আপনারা দেখবেন। ওইটা তেমন কোনো কিছুই না, জাস্ট আপনাদের কাজ হচ্ছে ওখানে যাবেন, যাওয়ার পর ফাইলটা ওখানে আপলোড করবেন। আপলোড করার পর একটু ওয়েট করবেন, করার পর দেখবেন যে ওইটা রেজাল্টটা দিয়ে দিচ্ছে। সো প্রিভিয়াস আমাদের ভিডিও আছে, ওইটা একটু দেখবেন কষ্ট করে, তাহলে আই থিঙ্ক আপনাদের বেসিক যে বিষয়গুলো জানা দরকার ছিল আপনাদের এই 2টা ক্লাসের মাধ্যমে আসলে হয়ে যাওয়ার কথা। এরপর নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা পুরোপুরি আমাদের যে কোর্স কারিকুলাম যেটা আছে ওইটা ইনশাল্লাহ আমরা শুরু করব। আমাকে কাইন্ডলি একটু বলেন তো, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে, বা প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন? হ্যাঁ, আমি যখন উইল বয়েড দিয়ে প্যারাফ্রেজ করবো তখন তার সিমিলারিটি ইন্ডেক্স থাকবে। ওইটা অনেকটা কমে যাবে। যেমন প্রথমবার যখন করা হবে তখন 100% তো প্রথমে থাকে, বাট প্রথমবার করলেই দেখা যাবে প্রায় 40% কমে যাবে। ওকে, 40%। এরপর এটাকে হচ্ছে নিজের মতো করে করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, মানে ম্যানুয়ালি যেটাকে আমরা চেঞ্জ বলি, ওইটাকে করতে করতে এটাকে 20-এর মধ্যে নিয়ে আসতে হবে। যখন আমরা 20-এর ভিতর নিয়ে আসতে পারবো তখন আর প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা জার্নাল সিমিলারিটি এটা 20 পর্যন্ত তার অ্যালাউ করে। অর্থাৎ 18, 19, 20 পর্যন্ত হলে আপনি পেপার সাবমিট করতে পারেন, আপনার পেপার সামনের দিকে যাবে। আর যদি আপনার এর থেকে বেশি হয় তাহলে পেপার রিজেক্ট হয়ে যাবে, ডেস্ক রিজেক্ট। তবে এটা ডিপেন্ড করে, অনেক সময় জার্নাল আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনি পেপারটাকে আরেকবার সাবমিট করেন, প্লাগারিজমটা রিডিউস করে, সেক্ষেত্রে আপনি একটা সুযোগ পাবেন। আর যদি আপনি ওটা না করেন তাহলে তো পেপার রিজেক্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে বিফোর সাবমিশন ইউ নিড টু রিডিউস ইউর সিমিলারিটি লেস দেন 20। ওকে। আচ্ছা মুশফিক, এনামুল কোথায়? ওরে ক্লাসে দেখতেছি না, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এ মনে হচ্ছে নেই অনলাইনে, শুধু ক্লাসে জয়েন করা আছে। আচ্ছা যাই হোক, আপনারা কাইন্ডলি আমাকে একটু বলেন তো, আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? মানে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আমরা যখন আর্টিকেল লিখবো, যে কোনো পার্ট, ধরেন ব্যাকগ্রাউন্ড লিখবো বা মেথড, তো সেই ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ডের পুরোটুকুই কি আমরা হচ্ছে বিভিন্ন পেপার থেকে নিয়ে নিয়ে লিখবো রেফারেন্সিং দিয়ে এভাবে? মানে আমি বলতে চাচ্ছি যে আমি কি 2-4 লাইন হচ্ছে পেপার থেকে নিলাম বা নিজে কিছু লিখলাম, এমন হবে নাকি পুরোটুকুই হচ্ছে ওই রেফারেন্সিং এর মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন পেপার থেকে নিয়ে নিয়ে লিখবো? ওকে, অ্যাকচুয়ালি এটা এক কথা উত্তর দেওয়া একটু কষ্টকর। কারণটা হচ্ছে রিসার্চ এটা তো আসলে একটা ডাইরেকশনে হয় না, তাই না? রিসার্চ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়, ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন হয়। তবে মোস্ট অফ দ্য টাইম আপনি যখন কোনো একটা ইনফরমেশন লিখবেন অবশ্যই অবশ্যই আপনাকে তার রেফারেন্স উল্লেখ করতে হবে, রেফারেন্স দিতে হবে। আপনি যতটুকুই লেখেন অতটুকু হচ্ছে কোনো পেপারের রেফারেন্স আপনাকে ইউজ করতে হবে, ফার্স্ট কথা। সেকেন্ড, আপনি একটা মেথড লিখেছেন, সো মেথডে তো আসলে ওইরকম কোনো রেফারেন্স হয় না, রাইট? যেমন আমি যদি বলি যে আপনি একটা মাইস আছে, সাপোজ আপনি 10টা মাইস নিয়ে কাজ করেছেন, মাইসদেরকে আপনি সাপোজ 0.5 মিলিগ্রাম পার বডি ওয়েটে তাদেরকে হচ্ছে কোনো একটা ইনজেক্ট করেছেন, বা হচ্ছে কোনো একটা ট্যাবলেট তাকে খাইয়েছেন। সো এই ধরনের যে মানে ফ্লোটা আছে, সো এইটার জন্য তো আর কোনো কিছু নেই, তাই না? রেফারেন্স ইউজ করতে হবে না। আবার হচ্ছে আপনি একটা প্লান্টটাকে আপনি কালেক্ট করেছেন, সাপোজ আপনাদের বাসা হচ্ছে কুষ্টিয়া, সো কুষ্টিয়া জেলা থেকে আপনি প্লান্টটা কোনো একটা ঠিকানা থেকে কালেক্ট করেছেন, সো এইটার জন্য তো কোনো রেফারেন্স ইউজ করতে হবে না। অর্থাৎ যেটা আপনার সম্পূর্ণ নিজের ডিজাইন করা বা নিজের ওয়ার্ক, এইটার জন্য তো কোনো রেফারেন্স হবে না। বাট আপনি যখন নাকি এমন কোনো ইনফরমেশন দিচ্ছেন যেটা আসলে আপনার নিজের না, ওইটা আসলে অনেকে ঠিক সেম ইনফরমেশনটা দিবে বা দরকার হবে, তখন সেক্ষেত্রে আপনাকে রেফারেন্স উল্লেখ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? যেমন আমি আপনাকে একটু সহজ করে বলি, প্যারাসিটামল এটা যখন আপনি অনেক বেশি পরিমাণে খাবেন তখন আপনার লিভারটাকে এটাকে ড্যামেজ করে দিতে পারে, ভালো কথা। এখন এটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে লিখতে চান, এখন এটা কি আপনি রেফারেন্স ছাড়া লিখবেন? উত্তর হচ্ছে না, এটা লিখতে পারবেন না, কারণ এটা কিন্তু একটা এভিডেন্স, রাইট? এইটা আপনি যখন লিখবেন অবশ্যই আপনাকে কোনো একটা পেপার রেফারেন্স দিতে হবে।
কারণ তারা পরীক্ষা করে এটা দেখিয়েছে যে আপনি একসাথে যদি 10টা প্যারাসিটামল খান বা 15টা খান, সেক্ষেত্রে আপনার লিভারটাকে ড্যামেজ হবে, আপনি মারা যেতে পারেন, রাইট? কিন্তু আপনি যদি 3টা বা 4টা একসাথে খান, তখন আপনি একটা সেফ জোন পর্যন্ত থাকবেন। বাট যখন এর থেকে আপনি মানে আস্তে আস্তে আরো বাড়তে যাবেন, তখন হচ্ছে আপনার মৃত্যু হওয়ার বা লাইফ থ্রেটেনিং বিষয়টা হতে পারে। এই যে সিচুয়েশন, এটা তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, একটা সাইন্টিফিক এভিডেন্স। এই ধরনের যে ইনফরমেশনগুলো আছে, এগুলোকে আপনাকে রেফারেন্স সহ লিখতে হবে। কারণ যখন আপনি এই কথাটা রেফারেন্স ছাড়া লিখবেন, তখন তো যে কেউ জিজ্ঞাসা করবে আপনি কীভাবে বুঝতে পারলেন যে এটা এটা হয়েছে। বাট এই জিনিসটা যদি আপনি নিজে করেন, নিজে যদি প্রমাণ করেন এক্সপেরিমেন্ট, তখন তো এটা আপনার নিজের ওয়ার্ক, একটা নোবেল ওয়ার্ক, তখন ওইটার জন্য তো আর কোনো রেফারেন্স নেই। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছে? অর্থাৎ আপনি যখন নাকি কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নিবেন যেটা আপনার নিজের না, তখন সেক্ষেত্রে আপনি রেফারেন্স ইউজ করবেন। আর যখন একটা জিনিস আপনি নিজে ডেভেলপ করছেন, নিজে এই জিনিসটাকে হচ্ছে নিয়ে আসেন প্রথমবারের মতো, সেই ক্ষেত্রে তো ওইটার রেফারেন্স হবে না, তখন আপনার কাজের রেফারেন্সটা হচ্ছে অন্যকে ইউজ করবে। ক্লিয়ার হয়েছে এখন? জি ভাই। ওকে, বাকি যারা আছেন কাইন্ডলি আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে কোনো রেলিভেন্ট। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। শিওর। ভাইয়া, ওই আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে, আসলে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আর কি, মানে 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার এভাবে, মানে জিনিসটা কি সিকোয়েন্সটা কিভাবে মেইনটেইন করব, মানে কিভাবে ইউটিউব ভিডিওগুলো দেখলে একদম রিসার্চের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কভার করা যায়? আচ্ছা, এখন প্রথম হচ্ছে যে মানে আমাদের বলতে আমার কাছে যে সকল রিসোর্স আছে, ওই রিসোর্স গুলা কিভাবে ইউজ করলে, মানে কিভাবে আমি ইউটিউব গুলো ভিডিও গুলো দেখলে মানে মোটামুটি একটা সিকোয়েন্স মেইনটেইন করে। কারণ একটা দেখি যে এখানে এই পার্ট আছে, ওইখানে ওই পার্ট আছে, মানে খুব হিবিজিবি লাগতেছে। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা আর আপডেট জিনিসটা একসাথে পাওয়া, এটা হচ্ছে কোর্স। একদম সহজ কথা। ওকে, কারণ কোর্সের ভিতর হচ্ছে আমরা সিকোয়েন্স মেনটেন করতে পারি। আর আমাদের কোর্সের ক্লাসগুলো তো অনেক লং হয়, রাইট? সাপোজ আমরা আজকে ক্লাসে আমরা কয়টা দেখিয়েছি? আমরা দেখিয়েছি বারান্ডা সফটওয়্যার, কুইলবোর্ড দেখিয়েছি, এরপর হচ্ছে এন্ড নোট দেখিয়েছি, আর সাপোজ ধরে নিচ্ছি আপনার আর্টিকেল রাইটিং কীভাবে এটা দেখিয়েছি 4টা, আর হচ্ছে সাপোজ গ্রামালি সফটওয়্যার, ওকে 5টা। এই 5টা আমরা দেখিয়েছি। এখন এই 5টা হচ্ছে একসাথে কম্বাইন্ডলি দেখাতে হয়, বাট আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর 5টার জন্য 5টা আলাদা ভিডিও আছে। আর দেখা গিয়েছে যে এই 5টার জন্য 5টা আলাদা প্লেলিস্ট আছে। যেমন শুধুমাত্র বায়োলজিক্যাল ফিগার ড্র করার জন্য আলাদা প্লেলিস্ট আছে। তখন কি হচ্ছে, এই যে বায়োরেন্ডার যে এই পোর্শনটুকু, এটা ওইখানে চলে গিয়েছে। শুধুমাত্র বায়োরেন্ডার দিয়ে কিন্তু ফিগার ড্র করা হয় না, আরও অনেক কিছুতে কিন্তু ড্র করা যায়। আমরা কিন্তু ওখানে দেখিয়েছি, যেমন লুইসিড একটা ওয়েবসাইট আছে, ওইটাতে ড্র করা যায়। ক্রিটলি একটা ওয়েবসাইট আছে, ওইটাতে করা যায়। এরপর আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায়। সো ওগুলা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, রাইট? বাট ওগুলা কিন্তু গুরুত্বপূর্ণ না, বাট ওগুলো আমরা দেখিয়েছি যাতে করে মানুষ বুঝতে পারে, যার জন্য যেটা কনভিনিয়েন্ট সে যাতে এটা ইউজ করতে পারে। সাপোজ এমন একজন আছে যে খুব গ্রামে থাকে, তার কোনো ইন্টারনেট কানেকশন নেই, বা হতে পারে সে হচ্ছে ওয়েবসাইট ওগুলো ভালো মতো বোঝে না, তার কাছে পাওয়ার পয়েন্ট আছে, তখন সে যাতে পাওয়ার পয়েন্ট দিয়ে কাজটা করতে পারে। ওকে, তখন কি হয়েছে যে এই পোর্শনটুকু ফিগার ড্রয়িং করা, ওটা করতে হচ্ছে আমাদের ফিগার ড্রয়িং যে এটা আছে, প্লে লিস্ট আছে, ওইখানে ওটা দিতে হয়েছে। ওকে, একটা আর্টিকেল রাইটিংয়ের জন্য আলাদা কি আছে, আমাদের একটা প্লে লিস্ট আছে, ওইখানে হচ্ছে আর্টিকেল রাইটিং রিলিভেন্ট এটা দেওয়া আছে। এরপর শুধুমাত্র এন্ড নোটের ওপর আমাদের একটা প্লে লিস্ট করা আছে। তো এন্ড নোটের এই পোর্শনটুকু ওইখানে পাওয়া যাবে, ওইখানে আরও অনেকগুলো বিষয় পাওয়া যাবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? সো ইউটিউব যে চ্যানেল আছে ওইখানে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে রিসোর্স দেওয়া, বাট আমাদের কোর্সগুলো হচ্ছে খুব গোছানো। এখানে হচ্ছে আমরা সিকোয়েন্সটাকে মেনটেন করতে পারি, কারণ এটা সম্পূর্ণ আমাদের মতো করে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করি। আমরা একটা ভিডিও বা একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা নিতে পারি, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা তো কোনো ইউটিউব ভিডিও তো কেউ দেখবে না, কেউ তো শিখবে না। যার কারণে ওইখানে হচ্ছে ছোট ছোট করে ভিডিওগুলো হচ্ছে দেওয়া আছে, যার যে পোর্শনটুকু দরকার জাস্ট ওই পোর্শনটুকু যাতে তার দেখতে হয়, যাতে কারো ঘন্টার পর ঘন্টা ক্লাসগুলো করতে না হয়।
বাট কেউ যদি ঘন্টার পর ঘন্টা ক্লাসগুলো করে লাইক আমাদের যে প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো, সেক্ষেত্রে তারা তো একদম কমপ্লিট গাইডলাইন পাচ্ছে, তারা তো এটা জানতে পারছে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা আমরা কানেক্ট করছি, কেন করছি। এখন কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। সো সেক্ষেত্রে আমাদের যে কোর্সগুলো আছে এইটা ফলো করতে হবে, এটা ফলো করলেই সিকোয়েন্সটা পাওয়া যাবে, সব কিছু বোঝা যাবে। আর ওইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট ছোট অংশ, যার যেটুকু লাগবে সে হচ্ছে ওইটুকু অংশ ওই জায়গা থেকে দেখে নিতে পারে। সাপোজ আমি বুঝাই আপনাদেরকে, মনে করেন আমাদের এই ক্লাসটা হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা একটা ক্লাস হলো। এখন একজনে সব কিছু বুঝতে পারলো, শুধুমাত্র বায়োর এন্ট্রি কীভাবে ইউজ করলো সেটা সে বুঝতে পারলো না। তখন সে কি পুরো 1.5 ঘন্টা ভিডিও বসে বসে দেখবে? উত্তর হচ্ছে না। সে কি করবে? জাস্ট ওই 10 মিনিটের ভিডিওটা দেখবে, ইউটিউবে যাবে, যার পর দেখবে, যেটা বোঝে না ওইটা দেখে নেবে। ওকে, জাস্ট এই ফ্যাসিলিটিটা তার এই জায়গা থেকে হচ্ছে নিতে পারছে, সেজন্য আর কি। এই জন্যই হচ্ছে আমি সবসময় রেকমেন্ড করি কোর্সগুলোতে হয় কি মানে নিজের মতো করে হচ্ছে অনেক কিছু মানে পড়ানো যায়, শেখানো যায়, বা একটার সাথে আরেকটা কানেক্ট করা যায়, অনেক কিছু ডিসকাশন করা যায়। লাইক আমি যদি একটু বলি, আমাদের যে হায়ার স্টাডির যে কোর্সটা ছিল, যে আমরা লাস্ট যেটা আমরা কমপ্লিট করেছিলাম, সো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু কভার করেছি, রাইট? অনেক কিছু, অনেক কিছু। এখন আমাকে যদি কি বলে যে এই ফুল যে কোর্সটা আছে এইটাকে হচ্ছে পুরো ইসের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে, তাহলে এক্ষেত্রে বেশ কয়েকটা প্রবলেম আছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে ভিডিওগুলো হবে খুবই লেন্দি, খুবই বড়। দেখা যাবে যে একজনের হাতে এত সময় নেই, তার হয়তো খুব ছোট একটা বিষয় জানার দরকার ছিল, কিন্তু ওইটার জন্য তাকে ফুল প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার প্রত্যেকটা যে ক্লাস হয় এটা তার দেখতে হবে। সো এটা তার জন্য তো একটা প্রবলেম। সাপোজ একজনে শুধুমাত্র এটা জানতে চায় যে প্রফেসরদের লিস্ট কীভাবে খুঁজে বের করতে হয়, এখন সে কি বসে বসে আমাদের পুরো মানে পুরো যে কোর্স আছে এটা কি দেখবে? উত্তর হচ্ছে না, সে তো এটা দেখবে না। সে কি করবে? জাস্ট ওই সেগমেন্ট, ওই 10 মিনিটের যে পার্ট বা যে কার্ড যে ভিডিও আছে ওইটা দেখবে। সো ওইটা দেখার জন্য কি করতে হবে? আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে, যদি ওই রিলেভেন্ট কোনো থাকে লেকচার বা ভিডিও, জাস্ট ওই পোর্শনটুকু দেখবে, তার হয়ে যাবে, তার এই ফুল ভিডিওটা কষ্ট করে দেখতে হচ্ছে না। বাট সে যদি একদম কমপ্লিট একটা গাইডলাইন চায়, প্রত্যেকটা জিনিস হচ্ছে তাকে ধরে ধরে দেখানো হবে, সেক্ষেত্রে তার কোর্স এনরোল হতেই হবে। এটার অ্যাকচুয়ালি কোনো অল্টারনেটিভ নেই। ওকে, আমাকে একটু বলেন তো আর কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়, নাকি হচ্ছে আমরা আজকের ক্লাস এখানে শেষ করবো? নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো। ওকে, সো ধরে নিচ্ছি কারো কোনো হচ্ছে প্রবলেম নেই। প্রবলেম থাকলে কাইন্ডলি একটু গ্রুপে জানাবেন, সেগুলোকে সলভ করা ট্রাই করবো ইনশাল্লাহ। আর ক্লাসটার যদি রেকর্ডিংটা হয়ে যায়, মানে রেকর্ডিংটা তো হচ্ছে আর কি, এটার এডিট হলে আপলোড করা হলে দেন হচ্ছে গ্রুপে এটা দিয়ে দিব, আপনারা কাইন্ডলি একটু দেখে নিন। আর কারো কোনো প্রবলেম থাকলে গ্রুপে একটু জানাবেন। আর নেক্সট ক্লাস থেকে সবাই প্রেজেন্ট থাকবেন, একদম লেট করা যাবে না, টাইমলি জয়েন হবেন। আর কাইন্ডলি আপনাদের প্রত্যেকে একটু বলি, আমাদের ফেসবুকে গিয়ে ওইখানে যে রিভিউ অপশন যেটা আছে ওইটা একটু কাইন্ডলি একটু কমপ্লিট করে দিন। এটা হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি। আই থিঙ্ক আপনারা এটা করবেন, কারণ ওইখানে সব কিছু তো দেখা যায়, তাই না? সব কিছু পাবলিক করা আছে, সো এইটুকু আমরা ডিজার্ভ করি। সো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে, দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।